Okay, good morning everyone. কেমন আছো সবাই? গুড মর্নিং গুড স্যার। মর্নিং স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইউনিভার্সিটি খুলবে কবে? স্যার আপনারাই ভালো জানেন স্যার কবে খুলবে। খোলার সম্ভাবনা কম, অনলাইনে পরীক্ষার প্রিপারেশন নাও। যত লিমিটেশনসই থাক, এগিয়ে যাওয়ার হিম্মত রাখতে হবে। অনলাইনে পরীক্ষা বিভিন্ন ইউনিভার্সিটি নিচ্ছে, আমি খুব কাছ থেকে অবজার্ভ করতেছি অনেক প্রবলেম। এরপরও আমাদের মনে হয় যে ওইটাই করতে হবে আমাদেরকে, উপায় নেই। তো লাস্ট টাইম আমরা কোন পর্যন্ত পড়েছিলাম মনে আছে কারো? ইমোশন পড়েছি, টাইপস অফ ফ্যাট পড়েছি, রাইট? খুব সম্ভবত এটাও পড়েছি, লিপিড অকারেন্স গ্লোবিউল, ন্যাচারাল। কম্পোজিশন পর্যন্ত পড়া হয়েছিল। কোন পর্যন্ত? কম্পোজিশন কম্পোজিশন অফ মিল্ক ফ্যাট। এই পর্যন্ত, তাই না? Yes. জি স্যার। ওকে, আমরা পরবর্তীতে পড়ব মিল্ক ফ্যাট গ্লোবিউল, যে যে ফর্মে অ্যাকচুয়ালি মিল্ক ফ্যাট মিল্কে প্রেজেন্ট থাকে। আর আমাদের ইনফরমেশনের জন্য বলি যে নেক্সট কয়েকটা ক্লাস, দুই সপ্তাহ অথবা 3 সপ্তাহ আমরা ডেয়ারি কেমিস্ট্রি এন্ড মাইক্রোবায়োলজি মিলায় একটু কন্টিনিউ করার ট্রাই করি, কারণ যতটুকু আমরা নিউট্রিশনে পড়েছি দ্যাট ইজ হাফ ওয়ে। বাকিগুলো যেগুলো আসবে ওগুলো এতটা ডিফিকাল্ট না, ডেসক্রিপটিভ সব। তো একটু সময় নিয়ে আমরা ডেয়ারি কেমিস্ট্রি এন্ড মাইক্রোবায়োলজি একটু এগিয়ে নিই, এরপরে ইনশাআল্লাহ সমানভাবে শুরু করবো সবকিছু। এর মধ্যে একটু বছর খেতে পারে ক্লাস এবং ক্লাসের রেট, কারণ যদি পরীক্ষা নিতেই হয়, তোমরা দেখেছো যে আমাদের পলিটিক্যাল সায়েন্স অনলাইনে পরীক্ষার শিডিউল দিয়ে দিয়েছে, তাই না? সো আমাদের এট সাম পয়েন্ট এরকম কিছু করতে হবে, এবং পরীক্ষার সময় অ্যাকচুয়ালি যেদিন পরীক্ষা শুধুমাত্র সেদিন ক্লাস অফ, ঠিক আছে? যেহেতু মিড টার্ম ফার্স্ট, বাকি সময়গুলো ক্লাস হবে। সো কিছুটা হলেও ক্লাস হ্যাম্পার হতে পারে আর কি। এনিওয়ে, আমাদের দুইটাই প্রিপারেশন রাখতে হবে, বোথ ক্লাস এন্ড এক্সাম। পরীক্ষাই হবে নাকি অ্যাসাইনমেন্ট হবে? এখনো ডিসিশন হয়নি, সব সব ইউনিভার্সিটি পরীক্ষা নিচ্ছে আর কি। অ্যাসাইনমেন্ট সবাই, মানে ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট দিল অ্যাটলিস্ট। I personally prefer for প্লিজ তোমরা মিউট করে নাও, কারা মিউট করে নাই মিউট করে নাও। আমাদের ডিপার্টমেন্টের জন্য অ্যাসাইনমেন্ট অলরেডি 10 মার্কসের আছে, এর বাইরে আর অ্যাসাইনমেন্ট দিয়ে তোমাদেরকে বিব্রত করব না, দ্যাট ইজ নট গোইং টু হ্যাপেন, ঠিক আছে? এক্সামই হবে, যে কোনো ভাবে এক্সামই হবে, আর অ্যাসাইনমেন্ট হলো এক্সাম ফর্মেই হবে আর কি, ঠিক আছে? তবে অ্যাসাইনমেন্ট হওয়ার সম্ভাবনা কম। ইউনিভার্সিটি ডিসিশন নিলেও আসলে অ্যাসাইনমেন্ট আমরা ওইভাবে যাব না, কারণ অ্যাসাইনমেন্ট হচ্ছে মানে এই জন্যই যে যাবো না ওইদিকে, যে পলিটিক্যাল সায়েন্স এবং তোমাদের মধ্যে কিছুটা পার্থক্য আছে, হ্যাঁ? হিস্ট্রি এবং তোমাদের মধ্যে অনেক পার্থক্য। তো তারা অ্যাসাইনমেন্ট দিয়ে পার হতে পারলেও তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে পার হওয়া আসলে সমীচীন হবে না, রাইট? যার জন্য অ্যাসাইনমেন্টের চিন্তা বাদ দাও। তোমরা হয়তো মনে করতেছো অ্যাসাইনমেন্ট দিলে স্যার বাইসে যাইতাম, যে কোনো ভাবে অ্যাসাইনমেন্ট তো আমরা করে ফেলি, সেটা হওয়ার সম্ভাবনা কম আর কি। দেখা যাক কোন দিকে কি হয়। এনিওয়ে, আমরা ফ্যাট গ্লোবিউল পড়ব, মিল্ক ফ্যাট গ্লোবিউল এন্ড ফ্যাটি অ্যাসিড। আমরা কম্পোজিশন পড়েছি মিল্ক ফ্যাটি অ্যাসিডের। এখানে তোমরা মনে রেখো যে আমাদের যে ডেট্রিমেন্টাল যেসব ফ্যাট, অর্থাৎ আমাদের হেলথের জন্য যেসব নেগেটিভ কনসিকুয়েন্স আছে যেসব ফ্যাটের, মিল্ক ফ্যাটে সেই পরিমাণটা অনেক কম, ঠিক আছে? মোস্টলি হচ্ছে পলিআনস্যাচুরেটেড এন্ড ট্রান্স ফ্যাটি অ্যাসিড গুলা তোমার হেলথ কনসিকুয়েন্স খারাপ, ওইটা আসলে মিল্কে অনেক কম পরিমাণে থাকে। আর আমরা মানে
মিল্ক ফ্যাট এন্ড হিউম্যান হেলথ কনসিকুয়েন্স, এটা এট দ্য এন্ড অফ টুডেস ক্লাস আমরা একটু দেখার চেষ্টা করব, তখন মানে এটা কোরিলেট করে আর কি 5% টু। আমরা আজকে পড়তে যাচ্ছি ফ্যাট গ্লোবিউল। ফ্যাট গ্লোবিউল এর মধ্যে কি কি থাকে, কিভাবে কম্পোস্ট হয়, বোথ physical and chemical properties. Yes. তো যদি আমরা ছবি দেখার চেষ্টা করি, এটা একটা গ্লোবিউল। রেকর্ড করা হয়েছে। রেকর্ড করা হয়নি? থ্যাঙ্কস। Recording in progress. ফ্যাট গ্লোবিউল, ফ্যাট গ্লোবিউলের দুইটা পার্ট আমরা দেখব, কোর একটা যেটা মিডলে থাকে, আর ফ্যাট গ্লোবিউল মেমব্রেন। Sometimes it can also be termed as milk fat globule membrane, MFGM, right? So এই মেমব্রেন বাদ দিয়ে বাকি যে ইনার কন্টেন্ট, এটাকে আমরা কোর বলবো। কোরে আসলে থাকবে কি দেখো, triglyceride, diglyceride, fatty acid, sterol, carotenoids, and all fat soluble vitamins. যেটা পার্সেন্টেজ, triglyceride 98%, 0.2% to 1% phospholipid, 0.2 to 0.4% sterol. Phospholipid and protein are mostly associated with the fat globule membrane, যেটা আমরা আসতেছি এখনই। আর the core contain also some trace fatty acid. Actually এটা এই ওয়ার্ডটাকে আমার রিফ্রেজ করতে হবে, এটা অন্য কিছু। আমি বলতে চাচ্ছিলাম যে খুব অল্প পরিমাণে fatty acid, fat soluble vitamin and some enzymes, right? So তোমাদের আসলে মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে ডিসেকশন করতে হবে না, জাস্ট নামগুলো মনে রাখো। এবং এটা একটা 3D স্ট্রাকচার ইলেকট্রন মাইক্রোস্কোপে, যেটা অ্যাজ ইট ইজ দেওয়া হয়নি। এটা কোন বই থেকে আমি নিলাম, এটা হচ্ছে ডেইরি প্রসেসিং হ্যান্ডবুক, সেখান থেকে নেওয়া। তো এটা তোমাদের জাস্ট হচ্ছে কিছুটা ফ্যাব্রিকেটেড, কিছুটা এডিটেড মাইক্রোস্কোপিক স্ট্রাকচার থেকে। তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কন্টেন্ট গুলো, যেটা তোমাদের মনে রাখতে হবে। আর কিছুটা যেটা মিল্ক ফ্যাট নিয়ে অনেক মানে মিথ আছে যে খাওয়া যাবে না, কোলেস্টেরল বেশি হয়, এটা ওইটা কিছুটা ট্রু এবং মোস্টলি ফলস, সেটা আমরা লাস্ট স্লাইডে আলোচনা করবো। বাট কেন কিছুটা হেলথ কনসিকুয়েন্স আছে যার জন্য মানে কিছুটা সতর্ক হতে হবে, that is because not entirely for the milk fat, fractionally for the milk fat, like the 5% I showed before, the polyunsaturated and trans fatty acid, but mostly due to the fat globule membrane component, right? এখানে দেখো এমন কিছু আছে, lipoprotein, phospholipid, glyceride, saproside, protein, nucleic acid, enzyme, metals and water. এটার মধ্যে মোস্ট নোটেবল হচ্ছে মিল্ক ফ্যাট কন্টেইন সাম কোলেস্টেরল। আমরা এই আলোচনায় চলে আসবো, সো আর রিপিট না করি। তাহলে এখন প্রিডোমিনেন্ট ফ্যাটি অ্যাসিড, যেটা খুব ট্রেস অ্যামাউন্টে থাকে, এর মধ্যে প্রিডোমিনেন্ট সেটা হচ্ছে মাইরিস্টিক অ্যাসিড, 14 কার্বন, পামিটিক অ্যাসিড। এই পামিটিক অ্যাসিড নিয়ে প্রোটিন নিউট্রিশনে অনেক হ্যাসেল হয়েছে তোমাদের, একটা কোশ্চেন নিয়ে, রাইট? স্টিয়ারিক অ্যাসিড 18 কার্বন, ফলিক অ্যাসিড 18 কার্বন, বাট mono unsaturated fatty acid, right? এটা হচ্ছে প্রিডমিনেন্ট ফ্যাটি অ্যাসিড, ফ্যাট গ্লোবিউল। এখন ফ্যাট গ্লোবিউল আসলে এই যে খুব হাইলাইট করা হয়েছে ফ্যাট গ্লোবিউল স্ট্রাকচার, কম্পোনেন্ট অফ ফ্যাট গ্লোবিউল,
এটা আসলে কেন দরকার, right? Fat glue will prevent attack from lipase. Lipase, one of the enzyme that degraded, break down fat. The process is called lipolysis. অবশ্যই জানো এটাকে প্রিভেন্ট করে, মানে অ্যাটাক লাইপোলাইসিসটা প্রিভেন্ট করে। লাইপোলাইসিস প্রিভেন্ট করার মাধ্যমে অ্যাকচুয়ালি মিল্ক ফ্যাট অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটি অফ হোল মিল্ক অ্যাজ ইট ইজ ক্যান বি কেপ্ট, রাইট? মিল্কের আমরা আজকেই পড়বো মিল্কের হচ্ছে কিছুটা প্রবলেম, ফ্যাট অ্যাসোসিয়েটেড প্রবলেম, ফ্যাট অক্সিডেটিভ প্রবলেম। সো এই মেমব্রেনটা আসলে সেই সব অ্যাটাক থেকে প্রিভেন্ট করে, যার জন্য শেলফ লাইফ অফ মিল্ক ফ্যাট অ্যান্ড comprehensively milk itself can be protected. Mineral associated with the fat globule membrane are predominantly copper and iron. Other minerals also present like cobalt, calcium, sodium, potassium, magnesium, manganese, molybdenum, and zinc. Compound lipid also mostly এই কম্পাউন্ড লিপিড গুলো আছে ফ্যাট গ্লোবিউল মেমব্রেনে থাকে as a component of milk fat globule membrane. Lipid can be crystallized, which affect the fat structure, melting range, and rheological properties of milk. Rheological properties হচ্ছে a certain kind of, it's the properties of physics, the flow rate of certain substances. মিল্কের মধ্যে তোমরা জানো যে অনেকগুলো সলিডস আছে, বিশেষ করে especially these rheological properties is very important for making some of the special milk product like cheese, এরপরে cream, and subsequently butter and ghee. ওই সব ক্ষেত্রে আসলে rheological properties আমরা খুব ইম্পর্টেন্স দিই সার্টেন মিল্ক প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে। ওইটা তোমাদের ডেইরি কেমিস্ট্রি ডেইরি টেকনোলজি আছে কিনা আমি জানি না, টেকনোলজি থাকলে তখন এটা ডিটেলস পড়বো। So whole milk contain about 10 to 20 milligram of cholesterol out of the total fat that is containing in the milk. So cholesterol, right? One of the very worrisome term. আমরা আসবো এটা নিয়ে, but don't worry, it's a very minor quantity in the whole milk, and depending on the amount you are going to ingest, it will be nothing. The amount of cholesterol is positively correlated with the amount of fat in the product. So firstly, if you consider the whole milk, 3.5% fat, তখন যে পরিমাণ কোলেস্টেরল থাকবে, যদি 7-8%, 10% ফ্যাট হয় হোল মিল্কে, ফর এক্সাম্পল বাফেলো মিল্ক, কোলেস্টেরলের পরিমাণ আরো বেশি হবে, রাইট? এবং besides milk, if you think about milk product like ghee or butter, milk fat percentage is really high, এবং consequently the amount of cholesterol will also be higher. So that is one sense when you are going to suggest your patient or suggest people to drink milk or milk product. Keep in mind that, but ওর কারণে আমরা আসতেছি ওটা কিভাবে মিনিমাইজ করা যাবে। The cholesterol is located fat mostly in the fat globule membrane, যেটা আমরা আগেই পড়েছি। যেসব কম্পাউন্ড লিপিড আছে এবং কিছু কিছু detrimental substance আছে because of the milk fat, আমরা থিঙ্ক করি যে হিউম্যান হেলথ কনসিকুয়েন্স আছে কিনা, এই সবগুলাই মোস্টলি মিল্ক ফ্যাট গ্লোবিউল মেমব্রেনে থাকে। Approximately 10% of fat in the milk fat globule membrane are esterified. আমরা স্লাইড শো করি,
আমরা যদি কিছুটা ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ দেখি, কেমিক্যাল প্রপার্টিজ তোমরা আগেই জানো, রাইট? যে ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইড থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে এবং ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইডের সাথে বাইন্ড ফর্মে থাকে। সো কেমিক্যাল কম্পোজিশন আমরা না দেখলেও কিছুটা ফিজিক্যাল কম্পোজিশন দেখি, ফিজিক্যাল প্রপার্টিজ। মিল্ক ফ্যাট মেল্ট ওভার এ ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার। আমরা ধরে নেই যে -40 ডিগ্রি সেন্টিগ্রেড টু +40 degree centigrade. Almost. It can vary depending on the type, which book you are going to follow. Slightly it can vary. The melting properties. এত wide range কেন? কারণ হচ্ছে এটা wide variety of fatty acid থাকে। Fatty acid itself, একটা fatty acid এর একটা physical properties আছে, একটা melting, একটা হচ্ছে freezing temperature আছে ওইটা, হ্যাঁ? এবং যেহেতু combination, milk fat is a combination of so many compound lipid and so many fatty acid. That's why the melting temperature is range widely. Triglyceride in the fat are in the form of globules. যেটা আমরা বলেছি যে একটা fat globule ফর্মেই আসলে big fatটা exist করে মিল্কে in the form of emulsion, এবং এই fat globule এর 98% হচ্ছে triglyceride, যেটা দেখিয়েছি previous slide. The globules are surrounded by a protein and phospholipid membrane that is stabilized globules in the serum phase of milk, যেটা আমরা বলেছিলাম যে milk fat globule membrane, right? ওইটা আমরা এখানে যদি যাও তোমরা দেখবা যে কিছুটা কম্পাউন্ড লিপিড, কিছুটা প্রোটিন আছে। কেমিক্যাল প্রপার্টিজ হচ্ছে যখন লেট ডাউন হয় মিল্ক, লেট ডাউন বুঝো তো, আটার থেকে যখন আমরা মিল্কিং করি, মিল্ক কামিং ডাউন ইজ দ্য নোন এজ মিল্ক লেট ডাউন। সেটা হতে পারে যে তুমি হ্যান্ড মিল্কিং করতেছো অথবা মেশিন মিল্কিং করতেছো, ওই সময়টায় যখন মিল্কটা তোমার মিল্কিং করা হয় in a easy word, is milk coming out process from the udder to the utensils. This is milk let down. এই মিল্ক লেট ডাউনের সময় অ্যাকচুয়ালি আমরা ধরে নিই যে 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে মিল্কের, কারণ আডার টেম্পারেচারের উপর অ্যাপ্রক্সিমেটলি। তো ওই সময় মিল্ক লেট ডাউনের সময় এই মিল্ক ফ্যাটটা লিকুইড ফর্মে থাকে, রাইট? Milk fat is liquid when milk leaves the udder. এই মিল্ক লিভস দ্য আডার, এটাই মিল্ক লেট ডাউন। আমরা মিল্কিং করতেছি খাওয়াতে, তখন মিল্কটা লিকুইড ফর্মে থাকবে। মিল্ক ফ্যাট ইজ এ মিক্সচার অফ ডিফারেন্ট ফ্যাটি অ্যাসিড, যেটা তোমরা আগে পড়েছো কেমিক্যালি, ওইটা আর আমি না যাই। এখন গ্লিসারল, গ্লিসারল তোমার গ্লিসারাইড ফর্মে থাকে, মেক আপ অফ অলমোস্ট 99% অফ মিল্ক ফ্যাট। অর্থাৎ মিল্ক ফ্যাট যে ফর্মে থাকে ট্রাইগ্লিসারাইড, তোমরা দেখছো যে মিল্ক ফ্যাট গ্লোবুলের 98% ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইড কিভাবে হবে? তিনটা ফ্যাটি অ্যাসিড একটা গ্লিসারল ব্যাকবোন দ্বারা হচ্ছে অ্যাটাচ থাকবে। দ্যাটস ওয়াই এই গ্লিসারল মেক আপ অফ 99% অফ মিল্ক ফ্যাট। অর্থাৎ মিল্ক ফ্যাটের মোস্টলি হচ্ছে ট্রাইগ্লিসারাইড ফর্মে থাকে। ট্রাইগ্লিসারাইড ফর্মে থাকলেই অ্যাকচুয়ালি গ্লিসারাইডের আধিক্য হয়। So by now আমরা মিল্ক খুব very shortly আমরা মিল্কের কি কি পড়েছি আমরা দেখি। স্ট্রাকচার, নেচার অফ মিল্ক ফ্যাট পড়েছি, স্ট্রাকচার অফ মিল্ক ফ্যাট পড়েছি, কম্পোজিশন পড়েছি, মিল্ক ফ্যাট গ্লোবিউল, এটা কম্পোজিশনের পার্ট অফ কোর্স, অথবা মানে যে নেচার অফ মিল্ক ফ্যাট যে ফর্মে থাকে সেটাই ফ্যাট গ্লোবিউল ফর্মে থাকে, সেই ফ্যাট গ্লোবিউলের স্ট্রাকচার আমরা করলাম। It's not very different than milk fat composition itself. এরপরে ফিজিক্যাল প্রপার্টিসটা খুব শর্টলি দেখার চেষ্টা করেছি, আর কেমিক্যাল প্রপার্টিস তো আগেই বলা হয়েছে। এখন আসবো হচ্ছে মিল্ক ডিটোরিয়েশন। এটা ডিটোরিয়েশন কি, কারো শাব্দিক কোনো অর্থ মিনিং জানো কেউ? ডিগ্রেডেশন বুঝো? স্যার কমে যাওয়া, মানে মিল্ক ফ্যাটের পরিমাণটা কমে যাওয়া, এরকম কিছু।
না ডিটোরিওরেশন এটা হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, ঠিক আছে, স্লিপ করা, এই মানে শাব্দিক অর্থটা এইটা, ঠিক আছে। এখন আমরা এটাকে বুঝাইতে যাচ্ছি যে ডিটোরিয়েশন অর্থাৎ কিছুটা ভেজাল অ্যাডেড না, বাট ন্যাচারাল যে কম্পোজিশন চেঞ্জ হয় সেইটাকে বুঝাইছি। মিল্ক ফ্যাট ক্যান বি ডিগ্রেডেড, যে ন্যাচারাল ফর্মে থাকে, মিল্ক লেট ডাউনের সময় যে ফর্মে থাকে ওইটা অ্যাকচুয়ালি ন্যাচারাল ফর্ম যদি আমরা কনসিডার করি। এবং মিল্ক লেট ডাউন থেকে শুরু করে মিল্কিং এর পর যদি 2 ঘন্টা 3 ঘন্টা মিল্কটা মানে লেফট অ্যালোন করো, কোথাও রেখে দাও, তাহলে ফ্যাটের প্রপার্টি চেঞ্জ হবে। সেটা বিভিন্ন ভাবে চেঞ্জ হয়, সেটাই আমরা দেখতেছি। এবং ফ্যাটের প্রপার্টি চেঞ্জ হলেই অ্যাকচুয়ালি মিল্কের প্রপার্টি যে চেঞ্জ হয় সেটা আমরা দেখব। Milk fat can be degraded by enzyme action, exposure of light, and oxidation. Oxidation itself, তোমরা ফ্যাটের oxidation জানো। Degrading enzyme are lipase through the process called lipolysis, যেটা আগে বলেছি। Milk lipase comes from যে তোমার এনজাইমটা দ্বারা হয়, লাইপেজ অফ কোর্স, যেহেতু মিল্ক ফ্যাট, এটা কোত্থেকে আসে? ন্যাচারালি কিছুটা লাইপেজ থাকে নেটিভ মিল্কে, যেটা ডেট্রিমেন্টাল না, বাট এয়ারবোর্ন ব্যাকটেরিয়াল কন্টামিনেশন, ব্যাকটেরিয়া দ্যাট অ্যাডেড ইন্টেনশনালি ফর ফার্মেন্টেশন, অথবা সোমাটিক সেল, মোস্টলি আমরা ধরে নেই যে নেটিভ যে মিল্কের লাইপেজ আছে, আমরা মিল্ক এনজাইম পড়বো তখন দেখবে লাইপেজ থাকবে, এবং শুধু লাইপেজ না আরো অন্যান্য এনজাইম থাকবে মিল্কে। ওগুলা অ্যাকচুয়ালি ফর এ শর্টার পিরিয়ড অফ টাইম ওগুলা খুব বেশি মিল্কের প্রপার্টিজ অথবা কম্পোজিশন চেঞ্জ করতে পারে না, মিল্কে তোমার ডিটোরিয়েশন হয় না মিল্কের, যেটা নষ্ট হয়ে যাওয়া খাঁটি বাংলায় বলতে পারো। বাট নর্মালি এগুলো হয়, লাইপেজটা মানে এক্সেসিভলি প্রডিউস হয় এবং মিল্ক ফ্যাট এর অক্সিডেশন হয় মোস্ট প্রিডমিনেন্টলি হচ্ছে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন দ্বারা। এবং কিছু কিছু ব্যাকটেরিয়া আমরা ইন্টেনশনালি অ্যাড করি টু প্রডিউস সার্টেন ফার্মেন্টেড মিল্ক প্রোডাক্ট তখন। বাট যখন আমরা অ্যাড করি এটা আসলে ডিজায়ারেবল একটা চেঞ্জ আমরা চাই, দ্যাটস ওয়াই আমরা অ্যাড করি। বাট যখন লেফট অ্যালোন করবা মিল্কে, কোথাও রাখবা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, তখন অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হয়, এবং সেটা এয়ারবর্ন হতে পারে, তোমার বাই কন্ট্রাক্টে হতে পারে, যে কোনো ভাবে। বাট মোস্টলি আমরা যদি ধরে নিই যে তুমি একখানে রেখেছো থ্রু এ ক্লিন মিল্কিং প্রসেস, তখন যদি লাইপেজ অ্যাক্টিভিটি দেখো তোমরা, তাহলে সেটা হবে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন এবং থ্রু দ্য এয়ারবর্ন ব্যাকটেরিয়া। লাইপেজ রিমুভ কিভাবে এটা করে, লাইপেজ এই লাইপোলাইসিসটি কিভাবে হয়? লাইপেজ রিমুভ দ্য ফ্যাটি অ্যাসিড from the glycerol backbone of the triglyceride. It is degradation, right? Usually the action of lipase cause undesirable rancid flavor in milk. Rancid flavor আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো, এটা একটা অফ ফ্লেভার যেটা মানে ফ্রেশনেস থেকে ডেভিয়েট করে মিল্কের নর্মাল যে ফ্লেভার আছে, রেন্সিডিটি আমরা স্কিপ করব। সো এইটা একটা মানে কারণ যে যখন লাইপোলাইটিক অ্যাক্টিভিটি, লাইপোলাইসিস হয় মিল্ক ফ্যাটে, এবং নট অনলি মিল্ক ফ্যাট বাট ইন আদার ফ্যাট অ্যাজ ওয়েল আদার দেন দ্য মিল্ক সোর্স। লাইপোলাইসিস মানেই হচ্ছে তোমার গ্লিসারল ব্যাকবোনকে আলাদা করবে ট্রাইগ্লিসারাইড থেকে। অ্যাজ এ রেজাল্ট ফ্যাটি অ্যাসিড ফ্রি হয়, ফ্যাটি অ্যাসিডগুলো ফ্রি হয়, রাইট? পাস্তুরাইজেশন মার্কেট মিল্কে অবশ্যই পড়ছে না? পাস্তুরাইজেশন মনে আছে কারো? জি স্যার পড়ছি। কত ডিগ্রিতে পাস্তুরাইজেশন করো? এটা তো স্যার মনে নাই। 45 এর মনে নেই, আর কারো মনে আছে পাস্তুরাইজেশন কত ডিগ্রিতে করো? 72 এটা কোন টাইপের পাস্তুরাইজেশন? স্যার 63। এটাও রাইট। কোন টাইপের পাস্তুরাইজেশন? দুইটাই। একটা হচ্ছে ভ্যাট পাস্তুরাইজার, রাইট, যেটা বড় একটা কন্টেইনারের মধ্যে ম্যানুয়ালি করি, রাইট, 63 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটস, রাইট। আর একটা হচ্ছে 71 to 72 degrees, mostly followed 71 degrees for few seconds, 15 seconds, right? HTST যেটাকে বলা।
এনিওয়ে ওইটা আমার ডিলিং এর বিষয় না, ওটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ তোমরা দেখতেছো সবকিছুই রিলেটেড রাইট? Pasteurization is the process that inactivate lipase and increase the shelf life of milk. Pasteurization যখন পড়েছে তখন তার মেইন অবজেক্টিভ পড়েছে যে শেলফ লাইফকে ইনক্রিজ করা, মিল্ক যাতে উইদিন শর্ট টাইম নষ্ট না হয়, রাইট? However, in some cheese making process, a small amount of lipolysis is needed to achieve the characteristics flavor. এটা আমরা এখন ডিল করতেছি না, আমরা শুধুই ফলো করতেছি যে মানে ফোকাস করতেছি ফ্রেশ মিল্ক, নর্মাল মিল্ক, হোল মিল্ক, এইটা লাইপোলাইসিস থেকে প্রোটেকশনের খুব প্রাইমারি, প্রিলিমিনারি এবং ইমিডিয়েট অ্যাকশন হচ্ছে পাস্তুরাইজেশন। অর্থাৎ if there is any source of lipase enzyme that may be from native or airborne bacterial contamination that can be inactivated by pasteurization process. Light-induced degradation can happen fairly rapidly in milk and produce characteristics of flavor. আমরা আগেই বলেছি যে exposure of light এখানটায় and oxidation. So light-induced degradation can also happen and rapidly produce off flavor in the milk. The majority of this off flavor caused by protein degradation. যেটা হচ্ছে লাইট ইনডিউসড হবে, সেটা প্রোটিন ডিগ্রেডেশন, সেটা খুব নেগলিজিবল অ্যামাউন্টে ফ্যাটকে অ্যাটাক করে। Storing milk in opaque container minimize this process. The protein degradation যে হয় with the induction of light, সেটা আমরা অপাকু বুঝো, মিল্ক ইটসেলফ অপাকু, এন্ড আমরা এখন বলতেছি যে অপাকু কন্টেইনার, অর্থাৎ একটা খোলা কন্টেইনার যেটা দিয়ে লাইট পাস করবে না, লাইক গ্লাস কন্টেইনারে লাইট পাস করে, অপাকু কন্টেইনারে লাইট পাস করবে না, অপাকু হচ্ছে খোলা, এবং আমরা মেটাল কন্টেইনার ইউজ করি। তোমরা মিল্ক বিটায় নর্মালি দেখবো যে সিলভার কন্টেইনার ইউজ করে, যেটা হচ্ছে একটু লম্বাটে হয়, মুখটা একটু সরু হয়, এর কারণ এটা ওয়ান অফ দ্য রিজন যে লাইট যাতে ইজিলি পেনিট্রেট না করে। So এটা আছে light induced degradation, যেটা মোস্টলি প্রোটিনকে অ্যাটাক করে। Milk fat can also be degraded by the classical chemical oxidation of the unsaturated fatty acid in milk produce off flavor that can be described as fishy or metallic flavor. আমরা রেসিডিটিতে এটা টোটালি পড়বো, এটা ইটস কমপ্লিটলি রেফার টু দ্য রেসিডিটি। সো তোমরা দেখতেইছো যে ন্যাচারালি তোমরা কিছুই করবে না, ঠিক আছে? মিল্কে রেখে দিবা, ধীরে ধীরে মিল্কটা কোয়ালিটি ডিটোরিয়েট করবে, নষ্ট হবে। কারণ তোমরা জানো যে মিল্ক ইজ আইডিয়াল ফুড নট অনলি ফর হিউম্যান বাট অলসো ফর দ্য মাইক্রোবস অ্যাজ ওয়েল, এবং ইজিলি মাইক্রোবস মিল্ক ক্যান বি অ্যাট্রাক্ট বাই দ্য মাইক্রোবস, এবং মিল্ক মাইক্রোবিয়াল অ্যাট্রাক্ট হলেই আসলে কোয়ালিটি ডিটোরিয়েশন শুরু হয়। সো আমরা এই যে ডিগ্রেডেশন এটাকে আসলে প্রোটেক্ট করতে পারি হিট ট্রিটমেন্ট দ্বারা। মিল্ক ফ্যাট হ্যাজ এ ওয়াইড মেল্টিং রেঞ্জ টেম্পারেচার, যেটা আমরা ফিজিক্যাল প্রপার্টিজে পড়েছি। টিপিক্যাল হাই টেম্পারেচার শর্ট টাইম, যেটা পাস্তুরাইজেশনের একটা প্রসেস, 71-এ হয়, 72-তে হয়, অল্প সময় ধরে। কন্ডিশন ডু নট এফেক্ট, অর্থাৎ আমরা এখানে পড়তেছি যে আমরা যে প্রোটেকশনের জন্য হিট ট্রিটমেন্ট করব, পাস্তুরাইজেশন বিশেষ করে যেটা বলেছি, এটাতে আসলে মিল্ক ফ্যাটের কি প্রপার্টিজ চেঞ্জ হয় নাকি হয় না, ইজ দ্যার এনি ইনফ্লুয়েন্স অফ হিট ট্রিটমেন্ট অন মিল্ক ফ্যাট? অ্যাকচুয়ালি নো ইনফ্লুয়েন্স, আমরা যদি প্রোটোকল ভালোভাবে ফলো করতে পারি, রিকমেন্ডেড যে টেম্পারেচার এন্ড টাইম। তো HTST তে তোমাদের হাই টেম্পারেচার মিল্কের জন্য তোমরা জানো, এবং ওখানে শর্ট টাইম, এবং এই টাইমটা অ্যাকচুয়ালি ইট শুড বি মেকানিক্যালি ফিক্সড, নট বাই হ্যান্ড, নট বাই ম্যানুয়াল। এবং তোমরা যখন ইয়েতে যাবা, বিভিন্ন প্রসেসিং ইন্ডাস্ট্রিতে যাবা, বিশেষ করে মিল্ক বিটায়, তোমরা দেখবে যে HTST মানে এই প্ল্যানটাই আলাদা, এবং এখানে খুব স্ট্রিক্টলি কম্পিউটার কন্ট্রোলড টেম্পারেচারটা এবং টাইমটা মেনটেন করা হয়, কারণ এর বেশি হলেই অ্যাকচুয়ালি ওটা পাস্তুরাইজেশন হবে না, ওটা সামথিং এলস, অন্য হিট ট্রিটমেন্টে যাবে।
এবং অন্য কিছু হিট ট্রিটমেন্ট আছে, সেটা আমরা চলে আসবো HTST, UHT. Heat treatment may stimulate oxidation reaction and cause fat degradation and off flavor. এটা স্টিমুলেট করতে পারে যদি আমরা প্রোটোকল ভালোভাবে মেনটেন না করি। কারণ পাস্তুরাইজেশনের প্রাইম অবজেক্টিভ হচ্ছে শেলফ লাইফ ইমপ্রুভ করা, ইনক্রিজ করা, রাইট? সো সেখানে যদি অক্সিডেশন হিট ট্রিটমেন্টের পরে অক্সিডেশন শুরু হয়, তাহলে আসলে শেলফ লাইফ ইমপ্রুভ করার চেয়ে আমরা মিল্ককে ডিটোরিয়েট করলাম আর কি। এই জন্য হিট ট্রিটমেন্টটা খুব কেয়ারফুলি করতে হবে। বাট যেটা বলা হচ্ছে যে there will be no influence of heat treatment if it can be done according to the instruction. আরেক ধরনের হিট ট্রিটমেন্ট আছে UHT, আলট্রা হিট ট্রিটমেন্ট যেটা বলা হয়। High heat treatment such as ultra UHT, ultra heat treatment, pasteurization can disrupt the milk fat globule membrane and membrane protein. As a result, it will destabilize the milk fat, resulting their coagulation. Right. So UHT itself is now actually practicing. আমরা যখন ফাইনাল ইয়ার পড়ি তখন ঢাকার যে মিল্ক বিটা প্ল্যান্ট আছে সেখানে গেছিলাম ট্যুরে। সেখানে গিয়ে দেখি যে ইউএসটি প্ল্যান্ট জাস্ট ডেভেলপিং, তারা তখন কনস্ট্রাকশন করতেছে ইউএসটি প্ল্যান্ট, এবং রেসপন্সিবল পারসন একজন হুজুর ছিল, হয়তো রিটায়ার করছে এখন, উনি তখন আমাদের রিসার্চ ডিপার্টমেন্টে পিএইচডি করতেছে। তো তখন মানে তারা পরীক্ষামূলক ইয়ে করছে, কিন্তু তখন আসলে মার্কেটে আসে নাই ইউএসটি মিল্ক। এখন তোমরা মার্কেটে পাবা ইউএসটি, এবং নট অনলি ফ্রম মিল্ক বিটা বাট অলসো ফ্রম প্রাণ ডেইরি অ্যাজ ওয়েল আরং। সো ইউএসটি তে যেটা হয়, ইউএসটি অ্যাকচুয়ালি এটা মিল্ক ফ্যাট তোমার ডিসরাপ্ট করলেও যত আদার যে এনজাইম গুলো আছে যেগুলো প্রলং টাইম একটা মিল্ক ফ্রেশ মিল্ক যদি লেফট অ্যালোন করো, তাহলে আছে যে এগুলা ধীরে ধীরে ডেভেলপ হতে থাকবে এবং ধীরে ধীরে অক্সিডেশন হবে। এবং মোস্টলি যে ইউএসটির কারণে এটা টেম্পারেচারটা আমার এই মুহূর্তে মনে নাই, আমরা দেখবো ওটা। আর এটা সব রকমের এনজাইম যেগুলো ডেট্রিমেন্টাল হতে পারে আফটার এ সার্টেন টাইম ফর দ্য ফ্রেশ মিল্ক, সেগুলোকেও ড্যামেজ করে ফেলে। As a result, the UHT milk can be stored for 6 months or even more. But pasteurized milk, we cannot really store for 6 months. It's for a few days, because we only destroy the bacteria that may be responsible for raising lipase enzyme. Right? So, এই স্লাইডের যেটা আছে অবজেক্টিভ, যে কোনো রকম ইনফ্লুয়েন্স আছে কিনা হিট ট্রিটমেন্টের অন মিল্ক ফ্যাট। তোমরা দেখতেছো যে যদি অ্যাকর্ডিংলি আমরা পাস্তুরাইজ করি, সেটা হোক ভ্যাট পাস্তুরাইজার অথবা HTST, অ্যাকর্ডিংলি করতে পারলে মিল্ক ফ্যাটের উপর কোনো ধরনের ইফেক্ট নাই। হাউএভার আলট্রা হাই ট্রিটমেন্ট টেম্পারেচার, এই পাস্তুরাইজেশনটা অ্যাকচুয়ালি মিল্ক ফ্যাটকে ডিসরাপ্ট করে এবং এই ফ্যাট গ্লোবিনকে ডিস্টেবিলাইজড করে। As a result, milk fat can be coagulate, but it's not happening because after UHT, actually immediately the milk undergo for packing, and as it is destroying all other pathogenic bacteria and the enzymes that may lead to off flavor in the milk and oxidation of milk fat, that is also destroyed. That's why this process of pasteurization using ultra high temperature, it provides extended period of shelf life for the milk. এরপরে আসবো আমরা স্ট্রোক ল। স্ট্রোক ল হচ্ছে যে একটা ইকুয়েশন, একটা এই লকে বাংলায় কি বলে, সূত্র, তাই না? মেন্ডেলের সূত্র, তাই তো? স্ট্রোক ল হচ্ছে যে একটা পার্টিকেল কিভাবে মানে তোমার ফ্লোটিং হবে, ভেসে থাকবে একটা লিকুইডের উপরে অথবা ডুবে যাবে, এই প্রপার্টিসটা স্ট্রোক ল দ্বারা ডিটারমিন করা
হয় আর কি। এখানে বলা হচ্ছে যে আমাদের এইটা আসলে আমরা মনেও রাখবো না, শুধু মিল্ক ফ্যাটের সাথে এর একটা রিলেশন আছে যার জন্য এই নামটা মনে রাখবো আমরা, ঠিক আছে? স্টোক ল। সো স্টোক ল কি? যে the velocity at which a sphere will raise or fall in a liquid varies as the square of its diameter. অর্থাৎ একটা পার্টিকেল একটা লিকুইডের মধ্যে ভেসে থাকবে নাকি ডুবে যাবে, এইটা ডিটারমিন করে, এটা ভেরি করে as its square, as the square of its diameter. এটাই সূত্রটা ইটসেলফ। আমরা সেখানে একদমই যাব না, আমরা শুধু এটাই ইয়ে করবো যে তোমরা জানো যে মিল্ক ফ্যাট হচ্ছে ক্রিম হয়, তাই না? দুধের স্বর কেউ খাও? দুধের স্বরের নাম শুনেছো কেউ? জি স্যার, অনেক মজা। অনেক মজার। তোমাদের ইয়েতে তো এই যে গোপালগঞ্জে তো এই যে কি যেন চা একটা বানায়, হাফিজ মামা স্যারের দোকান। কি চা বানায় এটাতে? কনডেন্স মিল্ক দিয়ে করে। না না না, কনডেন্স মিল্ক না, এই যে তোমার কাউজ মিল্ক। মালাই চা। মালাই চা। গুড, ভেরি গুড। এটা এটা অ্যাকচুয়ালি আমি জানি না, এটা মোস্টলি মনে হয় যে মিল্ক ফ্যাট। তোমরা দেখবা যে মিল্ক হচ্ছে তোমার হিট আপ করতে 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 এবং স্টারিং করতে করতে উপরের যে মানে ক্রিম লেয়ার আছে এইটা নিয়ে অ্যাকচুয়ালি তোমার যে চাটা বানায়। তো এটা আমি এই জন্যই নিয়ে আসলাম যে মিল্ক ফ্যাট it is the largest particle but the lightest হওয়ার কারণে এই স্টোক ল ফলো করে। তোমরা দেখো যে এটা রেজ করে একটা লিকুইডে as the square of its diameter, right? So diameter বড় হওয়ার কারণে এবং এটা লাইট হওয়ার কারণে এটা অ্যাকচুয়ালি it has a tendency to float on top of the serum of milk. তোমরা শুধুমাত্র স্টিয়ারিং না, স্টিয়ারিং বুঝছো তো তোমরা, মানে যদি কুকিং নরমাল কুকিং কন্ডিশন নিয়ে করো, তোমরা যখন দুধ হিট আপ করবে তখন দেখবে যে স্টিয়ারিং করলে এটা উপসায়া পড়ে না, তাই না? কিছুটা মিনিমাইজ করা যায়। এবং যারা বাসায় মায়েরা যারা ঘি বানায় তারা দেখবে কি পরিমাণে স্টিয়ারিং করে হিট আপ করার সময়। হ্যাঁ, যদি তোমরা একটু ফলো করো এই যে টেন্ডেন্সি, ঠিক আছে, যেটা উপরে বেশি আসে এটা নরমাল কন্ডিশনেও ভাসবে। নরমাল কন্ডিশনে অ্যাপ্রক্সিমেটলি ধরা হয় যে লেট ডাউনের পর মিক্সিং এর পর যদি তুমি 3-4 ঘন্টা রেখে দাও তাহলে একটা ক্রিম লেয়ার, একটা খুব মানে ইয়েলোইশ একটা থিক লেয়ার অন টপ অফ মিল্ক তোমরা দেখতে পাবা। এটাই অ্যাকচুয়ালি মিল্ক ফ্যাট, রাইট? এবং এই ক্রিম কালার হওয়ার কারণ it contain lot of carotenoid and pigmentation including fat soluble vitamin because it's mostly milk fat. That's why it looks like a more yellowish compared to the milk itself. Okay, so এটা normal conditionেও হয় এবং এই normal condition হয় it does indicate that milk fat has a tendency to float on by following Stokes law, right? তোমরা এটা মনে রাখতে পারলে ভালো, মনে না রাখলে কোনো সমস্যা নাই। বাট Stokes law itself is responsible for, not responsible, milk fat follows Stokes law by which it can be cream. So already আমরা বলে ফেলেছি Stokes law কি মানে contribution in dairy science. It is well known that if milk or cream left to stand it will separate it. যেটা বললাম যে মিল্ক তোমার অন টপে চলে আসবে because it is lightest, এবং এই যে টপে চলে আসা এই প্রসেসটা হচ্ছে ক্রিমিং। এবং ক্রিমিং দুই ভাবে হয়, ন্যাচারালি হয় যেটা তুমি লেফট অ্যালোন করছো, লেফট স্ট্যান্ড করছো, ন্যাচারালি হচ্ছে অল্প পরিমাণে, সেটা ন্যাচারাল। আর ক্রিমিং আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে স্টিয়ারিং হতে পারে মেকানিক্যাল এবং বাই অ্যাডিং সাম কেমিক্যাল ক্রিমিং হতে পারে। কারণ এই ক্রিম সেপারেট করেই আসলে আমরা স্কিম মিল্ক তৈরি করি, রাইট? মনে আছে স্কিম মিল্ক? মিল্কের টার্মিনোলজি প্লাজমা, সিরাম, ওয়ে মিল্ক। ফ্যাট ফ্রি মিল্ক। জি স্যার, ফ্যাট ফ্রি মিল্ক। সো ক্রিমিং বিভিন্ন ভাবে করা যায়, আমরা সেটা চলে আসবো পরে। Stokes law predict the fat globule will cream
That means fat globule will float on top of milk. That is what we are calling cream. But cream itself a noun, and cream itself a substance that is composed of milk fat. So Stokes law predict that milk fat will cream due to the difference in the density between the milk fat and plasma phase of milk. দুইটার মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে। প্লাজমা অবশ্যই তোমরা জানো, এবং মিল্ক ফ্যাট ইটসেলফ আমরা স্ট্রাকচার বললাম। এই ডিফারেন্সের কারণে ডেনসিটি ডিফারেন্স প্লাস যে ডায়ামিটার আছে, আমরা বলেছি যে মিল্ক ফ্যাট ইজ দ্য লার্জেস্ট গ্লোবিউল among the solids, milk solids. So Stokes law actually সেটাই প্রেডিক্ট করে। As fat globule cluster, অর্থাৎ coming together, grouping, এটাই cluster, and the speed of raising increase and swap up with the smaller globule. Swap up the smaller globule with them. অর্থাৎ ডায়ামিটার যত বেশি, একটা মিল্ক ফ্যাট যত বড়, এইটার raising tendency তত বেশি compared to smaller fat globule. Swap up makes sense. The cream layer, এখানে দেখো যে fat globule will cream, এখানে একটা verb, right? The same thing আমি বলেছি যে cream itself a noun. The cream layer, যে ফ্যাটের যে লেয়ার মিল্কের উপরে আছে ওইটাই নাউন অ্যাকচুয়ালি, তখন আমরা এটাকে ক্রিম বলি। Cream layer forms very rapidly within 10 to 20 minutes if aided. আমি বললাম যেটা লিখি নাই আমি, ন্যাচারালি এটা কিছুটা সময় লাগে, বাট even in the natural condition, when you left the milk stand alone, it will start within 10 to 20 minutes. But the full creaming in the naturally left milk can take up to 3 to 4 hours. Normal condition যদি কোনো স্টিয়ারিং না করো, কোনো কেমিক্যাল অ্যাড না করো, কোনো মেকানিক্যাল মিন আমরা ইউজ করছি না, তখন অ্যাকচুয়ালি ফুল ক্রিমিং হতে তোমার 3 to 4 hours লাগবে, but it can start as rapidly as 20 to 30 minutes. Homogenization নাম শুনেছো? Homogenization জি স্যার। কি? Homogenization কি? সো হোমোনাইজ হয়ে যাবে একদম। This is not an answer. 45 বোঝানোর জন্য বলতে পারো হোমোজিনাইজ। আরেকজন বলতে পারবা? 25 আইডি 25 আসো? 25 23 আইডি নাম্বার 3 only 3 23 বলো তো দেখি হোমোজিনাইজেশন কি? বুঝো নাই? হোমোজিনাইজেশন পড়ো নাই নাকি আগে? নাম টার্মটা সব পরিচিত খেয়াল নাই। আচ্ছা আচ্ছা, আর কি আছে? আইডি নাম্বার 30 নাই। আইডি নাম্বার 808 নাই। আইডি নাম্বার 33 Yes, sir. homogenization. What is homogenization? স্যার এখন মনে পড়তেছে না। আইডি নাম্বার রিমুর আইডি কত? রিমু 35 হ্যাঁ আছে নাই। 36 জি স্যার। What is homogenization? স্যার 7 ভুলে গেছি স্যার। 37 মনে নেই স্যার। স্যার আমি আছি। বলো এখন homogenization কি? আচ্ছা কে বলতে পারবে? স্যার এটা কি টোটাল মিক্স অফ দা মিল্ক কন্টেন্ট এমন? আচ্ছা, এই হোমোজিনাইজেশন আমি পড়ে আসিনি, আমি সেই পড়ছিলাম 2002-3 সালে, 2-3 না কত থার্ড ইয়ারে
3-4 সালের দিকে, আমার মনে আছে এখনো। তোমাদের মনে নাই? জাস্ট 2 সেমিস্টার আগে পড়ছো। কি বেশি চাপের কারণে তোমরা সব ভুলে যাও নাকি? মানে মানে কি অবস্থা আমাকে একটু বলো তো, কেন মনে থাকে না? Sir, fat droplets from milk emulsified. না, এটাও না। কেউ পারবা? এনিওয়ান? স্যার হোমোজিনাইজেশন হলো স্যার একটি দ্রবণের মধ্যে স্যার ফ্যাট গ্লোবিউলের যে বিস্তারটা এটা সব জায়গায় সমানভাবে থাকবে আর কি স্যার। হ্যাঁ, কাছাকাছি। আইডি নাম্বার 18 কাছাকাছি। এটা হচ্ছে যে ব্রেকিং ডাউন অফ লার্জার ফ্যাট পার্টিকল, larger fat globule in the milk and make the fat globule size uniform so that we can prevent creaming. তোমরা এখানে দেখেছো যে ওই যে ডায়ামিটার বেশি হলেই ওইটা আগে মানে ভেসে আসবে, ওইটা আগে ক্রিমিং হবে। হ্যাঁ, এবং and it's set of the smaller fat globule, অর্থাৎ smaller fat globule গুলো নিচেই থাকে কারণ এটা ডায়ামিটার কম। স্টকগুলোতে তোমরা দেখেছো, রাইট? ডায়ামিটার যেটা যত বেশি সেটা আগে ইয়ে করবে, রেজ হবে। তো এই যে ফ্যাট গ্লোবিউল যেহেতু বিভিন্ন সাইজে হয়, যার জন্য এই যে ক্রিমিং যে প্রসেসটা এটা র্যাপিড হয় বিকজ অফ দ্য প্রেজেন্স অফ লার্জার ফ্যাট গ্লোবিউল। ওকে, সো হোমোজিনাইজেশন ইজ ওয়ান অফ দ্য প্রসেস that breaking down larger fat globule and making the fat globule size similar and ensuring the fat globule distribution kind of uniform so that we can prevent creaming. আমি কিন্তু এটা সেই সময় পড়ছিলাম। এনিওয়ে, এটা আমি জানি না তোমাদের বেশি চাপ কিনা, এই জন্য তোমরা ভুলে যাও, বাট চাপ তো আমাদেরও ছিল অ্যাকচুয়ালি, তাই না? এখন আরেকটা হতে পারে যে তোমরা আসলে যখন পড়ো অথবা স্যারদের লেকচার শোনো তখন এভাবে মনোযোগ দাও না, পড়ার সময় এভাবে বুঝে পড়ো না, খালি মুখস্থ করো আর পরীক্ষার খাতায় লিখে চলে আসো, বাই বাই, তাই না? পরীক্ষা শেষ, বাই বাই, আমি ভুলে যাবো। কিন্তু এইগুলা সবসময় কাজে লাগবে তোমাদের যেখানেই যাও। আর এইগুলা যখন বলতে না পারবে এই ফান্ডামেন্টাল জিনিসগুলো, তখন মানে দুর্নাম হয়ে যাবে, শুধু তোমাদের না, সবার, আমাদের সব। এনিওয়ে, হোমোজিনাইজেশন আমরা যেহেতু ক্রিমিং করতেছি, আমরা দেখো যে ফ্যাট যখন মানে রেন্সিডিটি হয়, ফ্যাটের কোয়ালিটি ডিটোরিয়েশন হয়, তখন হচ্ছে আমরা হিট ট্রিটমেন্ট করলাম যাতে আমরা ফ্যাটের কি বলি ডেনসিটিকে প্রোটেক্ট করতে পারি। এখন হচ্ছে ফ্যাট গ্লোবিউল নিয়ে পড়তেছি, ক্রিমিংকে প্রিভেন্ট করার জন্য আমাদের হোমোজিনাইজেশন দরকার, রাইট? হোমোজিনাইজেশন কি দিয়ে করব? হামানদিস্তা দিয়ে করা যাবে না? করা যাবে? ব্লেন্ডিং করতে হবে মনে হয় নাকি? আচ্ছা আচ্ছা, ব্লেন্ডিং টিটু, তাই না? জি স্যার। আচ্ছা, আর কে বলতে পারবা? আমাদের সিআর 56 কি দিয়ে করবো আমরা হোমোজিনাইজেশন? বলতে পারবো না। পাস্তুরাইজেশনের মাধ্যমে করা যেতে পারে স্যার। আর সেন্ট্রিফিউগাল মেশিন দিয়ে কি স্যার? তোমাদের অবস্থা ভাই এত খারাপ যে আমি নিজেও হোমোজিনাইজেশন করতে হবে। হোমোজিনাইজার আলাদা ধরনের একটা ডিভাইস আছে। তোমাদের কি ইয়ে পড়েছিল নাকি? এই যে মার্কেট মেক কে পড়েছিল? আমাদের শফিক জামান স্যার পড়েছিল নাকি? কে পড়েছিল মার্কেট মেক? স্যার শফিক স্যার। এনিওয়ে, তোমাদের এগুলা জানতে হবে। শরীফ পড়াইলে তো অ্যাট লিস্ট মানে হি ইজ এ ফ্রেশম্যান। শফিক স্যার, শফিকুজ্জামান স্যার, যার জন্য আসলে তোমরা একটু মানে খুব পিছায় আছো। শরীফ পড়াইলে আমি আশা মানে করতাম যে এগুলা এই ফান্ডামেন্টাল টার্মগুলো তোমাদের পড়ানোর দরকার ছিল। এগুলা ভেরি বেসিক, এগুলা না হলে তো মুশকিল। এনিওয়ে, হোমোজিনাইজেশন আমি বলেছি যে ভেরি সিম্পলি তোমাদের মনে রাখার জন্য, পাস্তুরাইজেশন হচ্ছে যে তোমাদের একটা হিট ট্রিটমেন্ট যেটা তোমাদের মিল্কের শেলফ লাইফ বাড়ায়, রাইট? আর হোমোজিনাইজেশন হচ্ছে ফ্যাট গ্লোবিউল, লার্জার ফ্যাট গ্লোবিউল গুলাকে ভেঙে ইউনিফর্ম ফ্যাট গ্লোবিউল সাইজ তৈরি করবে এবং ফ্যাট গ্লোবিউল মানে ফ্যাটের যে ডিস্ট্রিবিউশন এটা ইউনিফর্ম করবে, যেটা হচ্ছে ক্রিমিংকে প্রিভেন্ট করে। ঠিক আছে, এটাই হচ্ছে হোমোজিনাইজেশন। অর্থাৎ আমরা যেটা মানে এতক্ষণ
আলোচনা করলাম স্ক্রিমিং ইটসেলফ যেটা আসলে মানে যদিও মিল্কের কোয়ালিটি ডিটোরিয়েট করে না, বাট মিল্ক ফ্যাটকে সেপারেট করে, মিল্ক ফ্যাটকে সেগ্রিগেট করে, যার জন্য একটা এসেনশিয়াল কম্পোনেন্ট অফ মিল্ক সেপারেটেড হয়ে যায় এবং দ্য রিমাইনিং যে তোমার যে মিল্ক সিরাম থাকে সেটা মানে কি বলি নিউট্রিশনাল ভ্যালু as fat is removing, nutritional value is little going little down. ঠিক আছে, যার জন্য আমরা ফ্রেশ মিল্কে ক্রিমিং is not desirable, but creaming is desirable when we are going to make certain kind of milk product, right? So homogenization মিট করে না, এখন সবাই মিট করে না। homogenization যেটা আমরা বলতেছিলাম of milk prevent this creaming by decreasing the diameter and size and distribution of the milk fat globule, যেটা আমরা ডেফিনিশনে বললাম, causing the speed of raise to be similar for the majority of the fat globule, অর্থাৎ বড় ফ্যাট গ্লোবিউলটা আগে ভেসে যাবে, আগে ক্রিমিং হবে, এবং এই জন্যই আমরা ফ্যাট গ্লোবিউলগুলোকে ভেঙে ইউনিফর্ম করতেছি, যেটা হচ্ছে যে তোমার এই যে ক্রিমিং এর যে স্পিড, যে রেট আছে এটাকে সিমিলার করবে, অর্থাৎ ছোটটার যেরকম স্লো রেট অফ ক্রিমিং মানে টাইম, স্লো রেট অফ ক্রিমিং হয় ছোট ফ্যাট গ্লোবিউল, ঠিক একইভাবে বড় ফ্যাট গ্লোবিউল গুলাকে যেহেতু ভেঙেছি আমরা, সেহেতু মানে ক্রিমিং এর রেট কমে যাবে, ক্রিমিং উইল টেক লঙ্গার টাইম, এবং সেটাই আমাদের দরকার হ্যাঁ ইন কেস অফ ফ্রেশ মিল্ক। হোমোজেনাইজেশন also cause the formation of recombined membrane, which is much similar with the density to the continuous phase, অর্থাৎ আগে যে বলেছি যে মিস্টার ক্লথে যে বলেছি যে ক্রিম হয় কেন, এক হচ্ছে যে ডায়ামিটার বেশি ফ্যাট গ্লোবিউলে, আর দুই হচ্ছে ডিফারেন্সেস বিটুইন দ্য ডেন্সিটি বিটুইন মিল্ক ফ্যাট এন্ড মিল্ক প্লাজমা ফেজ, এই ডেন্সিটিটাকেও অনেকটা মিনিমাইজ করে সিমিলার ডেন্সিটিতে নিয়ে আসে, বিকজ লার্জার ফ্যাট গ্লোবিউল। তোমরা কি শুনতেছ? আমাকে শুনতেছ? জি স্যার। জি স্যার। Recording stopped. আজকে আর ক্লাস হবে না, এই পর্যন্ত শেষ। নেক্সট স্লাইড দিয়ে বৃহস্পতিবার শুরু করবে স্যার ডেইলি কেমিস্ট্রি। থ্যাঙ্কস অল। ধন্যবাদ। কনগ্রাচুলেশন। আবার সজীব বেশি কথা বলো না। তুমি আমার পাশে বসে বসে আমারে বলে দাও সময়। এই নাইম ভাই কি খবর? ভাইজান ভালো আছো সবাই? এ নাই এত মোটা হয়েছিস কে রে? আরে কারেন্ট চলে গেছে, যে কোনো সময় আবার আসতে পারে। হ্যালো সবাই, ভিডিওটি অন করুন। সাবমিট তো বডি ফ্রি গেস। সজীব রায়হান মামা তুমি কি কেশব পরিবেশে ক্লাস করতেছো? না বাসায় তুমি একটু মিজান পাশে বসি একটু কি কয় ব্যস্ত লাগে বলা যায়। প্রফেসর গোলাম রায়হানের সাথে বসে ক্লাস করতেছি। ও শাবাশ, লেজেন্ড পয়সা ক্লাস করতেছি। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ক্লাস করতেছে
টাকায় থাকা যায় না এত জোস লাগছে এক ক্যাম্পাসে কি কোনো ভাই আছে? সে তো টিটু ভাই। দিদি তো সিনেমা হল এই তোরা যারা গোপালগঞ্জে আছিস আমার বায়োটেক ফার্মে ঘুরতে আসছিস না কেন? আজকে বিকেলে হবে খাবার হাসান, কি অবস্থা ভাই? ভালো, তোমরা তো আসো না, আমি একা একা আছি। ভাই শুয়ে বসে থাকি তোমরা আসো না, সারাদিন। তোমার নাম রাখিস। বাগান রায়হান 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 শুনতেছিস?